মায়ানমার এবং বঙ্গোপসাগরের প্রান্তবর্তী অঞ্চল দিয়ে ধীরে ধীরে এগিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে সুন্দরবন অঞ্চল, এই অঞ্চলটার ওপরে আলটিমেটলি এসে প্রথমে পৌঁছানোর কথা 29 তারিখ রাতে। 30 তারিখে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশার সীমান্তবর্তী কোনো না কোনো একটা অঞ্চলে। মানে একদম পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে বলে আপনি বলছেন? টেন্টেটিভলি এখনো পর্যন্ত যা তার গতিবেগ, যা তার প্রকৃতি, সেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে। তার কারণ হচ্ছে সাইক্লোন যেহেতু এখনো ফর্ম করেনি, অনেক সময় তাকে ট্র্যাক যেটা আমরা ঠিক করি সেই ট্র্যাক কখনো কখনো চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক্যালি এখনো পর্যন্ত যেটা বায়ুচাপের ঢাল এবং যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ওপরে, তাতে কিন্তু বলা যায় যে এটা টেন্টেটিভলি পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে অথবা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে কোনো না কোনো একটা জায়গার উপরে এটা ল্যান্ডফল করে যেতে পারে। স্যার, আমরা এখনো পর্যন্ত যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো দেখেছি পশ্চিমবঙ্গে, ম্যাক্সিমামটাই কিন্তু এই সময়ে। আমরা আমফান দেখেছি, ফণী দেখেছি, আয়লা দেখেছি, সবটাই কিন্তু এই মে মাস নাগাদ। এই সময়টাই কি বেশি করে আরো এই ঝড়গুলো সৃষ্টি হয়? কারণটা কি থাকে? না, বেসিক্যালি বিষয়টা দেখুন, এই সময়টা তো মনসুন আসার কথা। মনসুন ধীরে ধীরে শক্তিশালী হবে, মনসুন ধীরে ধীরে প্রসিড করবে। সেই সময় বঙ্গোপসাগরের ওপরে যদি আপনারা এতক্ষণের ব্যাপারটা দেখতে পাচ্ছেন ম্যাপটা, যে ধীরে ধীরে বোথ সাইডেই দুটো সাইক্লোন, দুটো সাইক্লোনই আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা দেখুন, এই যে মনসুন আসবে, এই মনসুনটাকে ভূমিভাগের উপরে ঢুকতে পারছে না। তার কারণ হচ্ছে আমরা ভারতের জলবায়ুকে এমন ভাবে করে দিয়েছি যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা ভারতের জলবায়ুকে কন্ট্রোল করতে পারছি না। তখন পশ্চিমবঙ্গের ওপরে এই ধরনের মানে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এই ধরনের কতগুলো নিম্নচাপ কক্ষ তৈরি হয় যারা মনসুন এয়ার মাসকে টেনে ভূমিভাগের মধ্যে প্রবেশ করায়। বেসিক্যালি এই দুটো যে সাইক্লোন দেখছেন, দুটো সাইক্লোন একই কারণের জন্য ঘটছে এবং আপনারা খেয়াল করবেন দুটো সাইক্লোন একসঙ্গে তৈরি হচ্ছে মানে আলটিমেটলি কিন্তু এই দুটো সাইক্লোন ল্যান্ডফল করে যাওয়ার পরে হিমালয়ান ফুটহিল জোনসগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেখান থেকে ক্লাউড বাস্টের মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। এই মুহূর্তে আমরা কিন্তু সেই কারণের জন্য একটা তীব্র দাবদাহের মধ্যে আছি এবং আপনারা খেয়াল করে দেখুন উইন্ড ডিরেকশন সবটাই রোটেট করছে। ভূমিভাগের ওপর থেকে টিপিক্যালি কোনো উইন্ড ডিরেকশন আসছে না জলের দিকে, বা জল থেকে কোনো বায়ু সরাসরিভাবে ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না এবং যার ফলে নিম্নচাপ করেছে কি টোটাল জলীয় বাষ্পটাকে চেপে রেখে দিয়েছে, ভূমিভাগের মধ্যে কোনো জলীয় বাষ্পকে ঢুকতে দিচ্ছে না। সেই কারণের জন্য যতটুকু জলীয় বাষ্প আসছে তাতে আমরা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি পাচ্ছি, প্রচণ্ড গরম পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে এই সামান্য জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে কনডেনসেশন লেভেলে পৌঁছতে পারছে না, ঘনীভবন হতে পারছে না, যার ফলে বৃষ্টিপাত ঘটছে না। ফলে এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে হতে আলটিমেটলি অনেকটা সময় চলে যাবে। তবে 23-24 তারিখের পর থেকে আমরা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত পেতে শুরু করব। কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত, কোথাও বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে শুরু করবে। ঠিক। এবং এর যে ল্যান্ডফল আপনি তো বলছেন যে 100 থেকে 120 কিলোমিটার দীঘার সুন্দরবন উপকূলে, মানে এটা একটা ভয়ঙ্কর একটা তীব্র বেগে এটা আসছে, এখন সেটা বোঝাই যাচ্ছে। এই যে আমরা যেটা দেখছিলাম যে দুদিক থেকে আসছে, আরব সাগরেও আসছে এবং একই সঙ্গে বঙ্গোপসাগরেও আসছে। 27 তারিখ আপনি যেটা দেখাচ্ছেন, এই যে ল্যান্ডফলটা হচ্ছে, এটা কি একেবারে কোথাও একটা বাংলাদেশ তার দিকে চলে যাবার একটা সম্ভাবনা কি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা এফেক্টেড এর ফলে হতে পারে? বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 28 তারিখেই ও ক্রস করে ফেলবে। 29 তারিখ এবং 30 তারিখে ওটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে এবং সেটাতে টেন্টেটিভলি হয় এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা সুন্দরবন, দীঘা কন্টাই উপকূলবর্তী অঞ্চল অথবা বালাসোর দীঘা উপকূলবর্তী অঞ্চল, কোনো একটা জায়গায় ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পশ্চিম উপকূলের যে সাইক্লোন
সেই সাইক্লোনটা মোটামুটি ভাবে ওখা বন্দরের কাছাকাছি ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উপকূল থেকে এটা কোন দিকে অভিমুখ হতে পারে? আপনি তো পূর্ব উপকূলটা বললেন বঙ্গোপসাগরে, এটা দীঘা, মন্দারমণি, এইটা আমাদের হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পূর্ব উপকূলের। এবারে পশ্চিম উপকূলে আপনারা যেটাকে গুজরাট কোস্টে দেখতে পাচ্ছেন, দেখুন গুজরাট কোস্টেই ওখা বন্দরের প্রান্তবর্তী অঞ্চলে দিয়ে ওটা প্রবেশ করবে। এবং বেসিক্যালি যেটা হচ্ছে এই মুহূর্তে ভূমিভাগের সঙ্গে জলভাগের বিপুল পরিমাণে চাপের বিনিময় ঘটছে। আমরা এটাকে বলে থাকি ম্যাডেন জুলিয়ান অসিলেশন। এই ম্যাডেন জুলিয়ান অসিলেশন এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং তাদের সক্রিয়তার কারণেই ভূমিভাগের সঙ্গে জলভাগের বিপুল পরিমাণে শক্তির একটা তারতম্য ঘটছে এবং সেই শক্তির তারতম্যেই এই দুটো নিম্নচাপ প্রায় একই সঙ্গে, পশ্চিম উপকূলের যে নিম্নচাপটা এটা তৈরি হচ্ছে 22 তারিখ, আর পূর্ব উপকূলে অর্থাৎ আমরা যে নিম্নচাপটা পাবো সেটা তৈরি হচ্ছে 27 তারিখ। ফলে বেসিক্যালি একেবারে কাছাকাছি সময়ে এই দুটো নিম্নচাপ প্রায় একই সঙ্গে টুইন বেবির মতো প্রায় জন্ম নিল। একদমই স্যার, আমি একটা জিনিস একটু জানতে চাইবো আপনার কাছে এক্ষেত্রে, এই যে পূর্ব উপকূলে যেটা আপনি বঙ্গোপসাগরের কথা বললেন, সাইক্লোন 4 যেটা আপনি বললেন, এটা কি সাইক্লোন নাকি বর্ষা ঢোকার প্রাক মুহূর্তে যে ধরনের মৌসুমী বায়ুর একটা ঘূর্ণন দেখা যায় বঙ্গোপসাগরে, এই পথ ধরেই তো মৌসুমী বায়ু ঢোকে আন্দামান হয়ে, সেটা নাকি এটা সাইক্লোন? না, বেসিক্যালি দেখুন মৌসুমী বায়ু কখনো ঘোরে না। অধিকাংশ সময়ে আমাদের ভারতের জলবায়ু পরিবর্তিত হয়েছে বলে সরাসরিভাবে মৌসুমী বায়ু এখন ভারতে আসতে পারে না। আমরা এটাকে ক্লাইমেটিক সাইকোলজি বলি। তখন জলবায়ুগতভাবে এই ধরনের একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় এবং সেই নিম্নচাপটা মৌসুমী বায়ুকে টেনে তুলে নিয়ে আসার চেষ্টা করে বেসিক্যালি, যার ফলে এই ধরনের সাইক্লোনগুলো এই সময় সংঘটিত হয় এবং তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। তার মানে আমরা ধরে নিচ্ছি এটা সাইক্লোন, একেবারেই সাইক্লোন। কিন্তু স্যার এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন রকম কোন সতর্কতা কেন দেওয়া হয়নি? কারণ 26 তারিখ 27 তারিখ তো খুব একটা দূরে নয়, আজকে 20 তারিখ। আলিপুর তো দেখুন আরো একটু পরে দেবে, ওরা তো আরো একটু পরে বিষয়টার উপরে আইডিয়া করতে পারে, ফলে হয়তো সেই কারণের জন্য আরো 2-1 দিন পরে ওরা হয়তো দেবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের গবেষণায় এই দুটো সাইক্লোন কিন্তু অলরেডি তৈরি হচ্ছে এবং এরা সক্রিয় হচ্ছে এবং এদের একটা নির্দিষ্ট ল্যান্ডফলও ঘটবে। কিন্তু এর ক্ষয়ক্ষতিটা কতটা হতে পারে? এটা কি আয়লা বা আমফানের মতো ততটা ভয়ানক হতে পারে? বেসিক্যালি দেখুন, যদি 120 কিলোমিটার যদি স্পিড হয় সমুদ্রের ওপরে, তাহলে কিন্তু এদের ক্ষয় করার ক্ষমতা আয়লা বা আমফানের কাছাকাছি হয়ে যাবে। কারণ আমফানের আপনারা জানেন ল্যান্ডফল